এই মুহূর্তে পাঁচটি সবথেকে গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তাই আপনাদেরকে অনুরোধ, প্রত্যেকটি খবর মন দিয়ে শুনুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। 1 নম্বর, মমতা অভিষেককে সবথেকে বড় ধাক্কা নির্বাচন কমিশনের। তৃণমূলের বিস্তার ভেঙে দিল নির্বাচন কমিশন। কমিশন চায় বাংলায় অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে। তাই প্রতিদিনই একের পর এক নজিরবিহীন ঘোষণা করছে। কিন্তু এবার যে সিদ্ধান্ত নিল কমিশন, সেটা পিসি ভাইপো স্বপ্নেও ভাবেননি। রাজ্যের প্রত্যেকটা কলেজে তৃণমূল ছাত্র পরিষদের সক্রিয় নেতাকর্মীদের ভোটের 48 ঘন্টা আগেই তুলে নেওয়ার কড়া নির্দেশ কমিশনের। রাজ্য পুলিশের ডিজিকে সাফ জানিয়ে দিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। ভোট মিটে যাওয়ার 48 ঘন্টা পরে তাদেরকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই কমিশনের তরফ থেকে খোঁজ নেওয়া শুরু হয়ে গিয়েছে তৃণমূল ছাত্র পরিষদের নেতা কর্মীদের বিষয়ে। কমিশনের লিস্ট পৌঁছে যাবে রাজ্য পুলিশের কাছে। সেই মোতাবেক ভোটের 48 ঘন্টা আগেই তাদেরকে আটক করবে পুলিশ। বলা বাহুল্য, প্রত্যেকবার ভোটেই বাংলায় অশান্তির চিত্র দেখতে পাওয়া যায়, কিন্তু এবার কমিশন দাবাং মোডে সব কিছু অপারেট করছে। কোথাও যাতে কোনো অশান্তি না হয় সেজন্য এক প্রকার মরিয়া চেষ্টা করছে কমিশন। তাই কোনো দিক থেকেই কোনো ঝুঁকি নিতে চাইছে না তারা। এই জন্যই একের পর এক নজিরবিহীন সিদ্ধান্ত কমিশনের। আপনাদের কি মনে হয় কমিশনের এই সিদ্ধান্তে কাজ হবে? অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানান। এবার চলে আসি দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরে। কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বড় জয় ছিনিয়ে নিল কেন্দ্র তদন্তকারী সংস্থা সিবিআই। কয়লা পাচার মামলায় সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। 2022 সালে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানায় কেন্দ্র তদন্তকারী সংস্থার আধিকারিক উমেশ কুমার ও অন্যদের বিরুদ্ধে এই মামলা রুজু হয়েছিল। এই দিন বিচারপতি উদয় কুমার দীর্ঘ শুনানি শেষে ওই এফআইআর বাতিলের নির্দেশ দিয়ে দিলেন। আদালত সূত্রের খবর, 2022 সালের মে মাসে তৃণমূল কর্মী হাইবার আখানকে কয়লা পাচার মামলায় জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। এরপরই মারধর ও হেনস্থার অভিযোগ তুলে সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে পাল্টা এফআইআর দায়ের করেন তিনি। রাজ্য পুলিশ ও সিআইডি এই ঘটনার তদন্ত শুরু করলে আইনি রক্ষা কবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় সিবিআই। উমেশ কুমার কয়লা পাচার মামলার অন্যতম প্রধান তদন্তকারী অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। লালা সিন্ডিকেট থেকে শুরু করে ইসিএল কর্তাদের গ্রেপ্তারের নেপথ্যে তার বিশেষ ভূমিকা ও অবদান ছিল। হাইকোর্টের এই রায়ের ফলে কেন্দ্রীয় গোয়েন্দাদের ওপর থেকে আইনি চাপ মুক্ত হলো এবং তদন্তের পথ আরও প্রশস্ত হলো বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। এবার চলে আসি তৃতীয় গুরুত্বপূর্ণ খবরে। আবেদন খারিজ করেছিল পুলিশ, তবে সংগ্রামী যৌথ মঞ্চকে হাজরা মোড়ে শর্ত মেনে সভা করার অনুমতি দিয়ে দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চ এই অনুমতি দিয়েছে। ফলে আগামী 12 এপ্রিল হাজরা মোড়ে সভা করার ক্ষেত্রে কোনো বাধাই রইল না সংগ্রামী যৌথ মঞ্চের, যদিও একাধিক শর্ত মানতে হবে তাদেরকে। এদিন রাজ্যের আইনজীবীর কাছে বিচারপতি সৌগত ভট্টাচার্য জানতে চান, হাজরা মোড়ে কি কোনো সংগঠনকে সভা করতে দেয়া হয় না? যদি তাদের কোনো বাধা না থাকে তাহলে এদের ক্ষেত্রে বাধা কোথায়? ওই এলাকায় 144-এর আওতায় নেই। এরপরই একাধিক শর্তে সভা করার অনুমতি দেন বিচারপতি। কি কি শর্ত মানতে হবে সংগ্রামী যৌথ মঞ্চকে? হাইকোর্ট নির্দেশ দিয়েছে 12 এপ্রিল বেলা 12টা থেকে বিকেল 3টে পর্যন্ত সভা করতে পারবে সংগ্রামী যৌথ মঞ্চ। তবে কোনো মিছিল করা যাবে না। 1000 লোক নিয়ে সভা করা যাবে।
কোনোভাবে ট্রাফিক ব্যবস্থায় সমস্যা করা যাবে না, শব্দবিধি মানতে হবে। আদালত মনে করে এমন সবার ক্ষেত্রে একটা ভারসাম্য রাখা অত্যন্ত জরুরি। মিছিল সভা করার অধিকার যেমন হরণ করা যায় না, তেমনি তার জন্য নাগরিকের সমস্যা তৈরি হওয়া কাম্য নয়। এবার চলে আসি 4 নম্বর গুরুত্বপূর্ণ খবরে। কয়লা পাচার মামলায় বড় পদক্ষেপ নিয়ে নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি। কি হয়েছে? 2025 সালের বহুল আলোচিত এই কয়লা পাচার মামলায় এই দিন বিচার ভবনের বিশেষ সিবিআই আদালতে চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী আধিকারিকেরা। এর ফলে সংশ্লিষ্ট মামলার আইনি প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করা হচ্ছে। ইডির পেশ করা এই চার্জশিটে মূলত 4 জন অভিযুক্তের নাম উল্লেখ করা হয়েছে। তদন্তকারী সংস্থার অভিযোগ, এরা প্রত্যেকেই অবৈধ কয়লা ব্যবসার আর্থিক লেনদেনের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। অভিযুক্তরা হলেন চিন্ময় মণ্ডল, যাকে এই চক্রের অন্যতম পান্ডা বা কয়লা মাফিয়া হিসেবে চিহ্নিত করা হয়েছে। কিরণ খান অভিযুক্ত চিন্ময় মণ্ডলের ভাগ্নে, যে কয়লা পাচার প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা পালন করত বলে অভিযোগ। মহেশ আগরওয়াল পেশায় ব্যবসায়ী, যার মাধ্যমে পাচারের টাকা বিভিন্নভাবে লেনদেন করা হয়েছে বলে মনে করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সিকে মাইন মিনারেলস প্রাইভেট লিমিটেড, চিন্ময় মণ্ডলের মালিকাধীন এই সংস্থাটিকেও অভিযুক্ত হিসেবে চার্জশিটে রাখা হয়েছে। তদন্তকারীরা এই মামলায় প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্টের 3 এবং 4 নম্বর ধারায় অভিযোগ এনেছেন। ইডির দাবি, অবৈধ খনি থেকে উত্তোলিত সম্পদ বিভিন্ন হাত ঘুরে এই সংস্থা এবং প্রভাবশালী নেতা এবং মন্ত্রীদের কাছে পৌঁছে যেত। বর্তমানে এই অভিযুক্তরা বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। আদালতের কাছে জমা দেওয়া নথিতে পাচারের মাধ্যমে অর্জিত অর্থের উৎস এবং তার গন্তব্য সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়েছে। এই চার্জশিটে এমন অনেক নেতা মন্ত্রীর নাম রয়েছে যেগুলো আদালতে পেশ করেছে ইডি, কিন্তু সংবাদ মাধ্যমের সামনে কারোর নাম প্রকাশ করেনি তারা। এই চার্জশিট পেশের ফলে কয়লা মাফিয়াদের নেটওয়ার্ক ভাঙার ক্ষেত্রে ইডি আরও এক ধাপ এগিয়ে গেল। বিশেষ করে নির্দিষ্ট একটি সংস্থাকে অভিযুক্ত করায় স্পষ্ট যে পাচারের টাকা সাদা করার জন্য কর্পোরেট মাধ্যম এবং রাজনৈতিক মাধ্যম ব্যবহার করা হতো। এবার যদি চলে আসি 5ম এবং শেষ খবরে, সেটিও খুব গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশনের বকুনির জের, রাত 10টা থেকে 2টো পর্যন্ত রাস্তায় থাকতে হবে কলকাতার সিনিয়র পুলিশ আধিকারিকদের, এমনটাই নির্দেশ দিলেন পুলিশ কমিশনার অজয় নন্দ। বৃহস্পতিবার তিনি শহরের সিনিয়র পুলিশ কর্তাদের সঙ্গে একটি বৈঠক করেছেন। সেখানেই এই নির্দেশ দিয়েছেন, জানিয়েছেন সিনিয়র আধিকারিকদের আরও বেশি করে প্রকাশ্যে আসতে হবে, রাত বিরেতে এলাকা পরিদর্শন করতে হবে। নির্বাচন সংক্রান্ত যে কোনো মামলায় অফিসারদের কঠোর নজরদারি নিশ্চিত করতে বলেছেন পুলিশ কমিশনার। ঘটনার গুরুত্ব বুঝে প্রয়োজনীয় নির্দেশও দিতে পারবেন এই অফিসারেরা। বৃহস্পতিবার বৈঠকে বসেছিলেন শহরের যুগ্ম পুলিশ কমিশনার এবং ডিসি পদমর্যাদার অফিসারেরাও। তাদেরও রাতে এলাকা পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।